ভুলে যায় আমার মাথার সব বলে শর্ট সার্কিট টাইপের, যে নাম বেশিক্ষণ মনে থাকে না, চেহারা মনে থেকে যায়। তো অনেককেই চিনি, অনেককেই নতুন মুখ। সবাইকে স্বাগত আজকের এই আমাদের ছোট্ট প্রয়াসে। আপনারা এসেছেন সময় নষ্ট করে, তার জন্য আমার অত্যন্ত আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আর একটা ছোট্ট গেট টুগেদার মেডিকা এবং মেডিকেল ডক্টরদের তরফ থেকে একটা গেট। আপনারা যে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তো সবাইকে তো ফেস টু ফেস সারা বছর বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। তো অ্যাটলিস্ট বছরে যদি একবার দেখা হয়, তাহলে মানে প্রফেশনের বাইরেও একটা নিজস্ব আন্তরিক সম্পর্ক থাকবে। সেই হিসাবেই আমাদের এই ছোট্ট প্রয়াস। আর এই ছোট্ট প্রয়াসের উদ্যোক্তা হিসাবে আমি আনারুল ভাই এবং নূরজামানকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, যে অনেক কাজ ব্যস্ততার মধ্যে সবাইকে একত্রিত করতে পেরেছে মেডিকেল টিম এবং ডাক্তারবাবু প্লাস আপনাদের। বিশেষ করে আপনারা বিভিন্ন সংসারে কাজকর্ম বা সাথেও যে প্র্যাকটিস করেন, সেই সমস্ত থেকেও টাইম করে আপনাদের আনতে পেরেছেন ওনারা। সেই জন্য ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আপাতত ডক্টর অরঙ্গজেব আসছেন, ডক্টর ফজলুর রহমান আসছেন, সবাই বুঝতে পারছেন বিভিন্ন কাজকর্ম মাঝ থেকেই আসছে। তো আমরা দুজনে অলরেডি চলে এসেছি। আমি ডক্টর আসিফ কামাল, আমার ওয়াইফ ডক্টর তারানা হক, দুজনেই গাইনি অবস্টেট্রিশিয়ান, ইনফার্টিলিটির সাথে চিকিৎসা করি এবং ল্যাপারোস্কোপিক সার্জন। তো বেশি আপনাদের এখান থেকে যেগুলো আমরা ফিডব্যাক পাই, অনেকের সঙ্গে ডাইরেক্ট মুখে পাই বা মিট করতে গিয়ে জানতে পারি, যে বহরমপুর স্যার এমনি মেডিসিনে পেশেন্ট পাঠানো অনেক সহজ, কিন্তু গাইনি পেশেন্ট পাঠানো অনেক কঠিন, প্র্যাকটিক্যাল কথাই। তো কারণ পাশে আপনাদের কাছে আছে লালবাগ, যেখানে অনেক কম পয়সাতেই আপনারা ট্রিটমেন্ট পেয়ে যান। আমি শুধু দুটো জিনিস বলবো, যে আমরা ঈদের জামা কাপড় কেনার সময় কিন্তু কৃপণতা করি না। আমরা সারাদিনের যে খাওয়া দাওয়ার প্রতিও, বিশেষ করে আমরা যারা মুসলিম সম্প্রদায় আছি তাদের জন্য স্পেশালি আমি বলি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা কৃপণতা করি না। প্রতিদিন মাংস ভাত ছাড়া বা সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন মাংস ভাত ছাড়া আমাদের খাওয়ার হয় না। কিন্তু অন্য কালচারে দেখবেন, ঠিক মুসলিম কালচার বাদে যে হিন্দু ভাই কালচার আছে দেখবেন, তারা তাদের লাইফ স্টাইলে কিছু সঞ্চয়ের দিকে খানিকটা ঝোঁক থাকে, যেটা সত্যি দরকার। আমরা যেদিকে কৃপণতা করার দরকার সেদিকে করি না, কিন্তু যেখানে কৃপণতা করার দরকার নেই সেখানে করি। হেলথে আমাদের জীবন সবার থেকে দামি জিনিস, সেই জীবন সবার থেকে দামি জিনিস, সেখানে আমরা কৃপণতা করি। যে এখানে 10,000 টাকা সিজার হয়ে যাচ্ছে, বহরমপুর গেলে 16,000 17,000 খরচা হবে, তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। কিন্তু পিছনে কারণটা বুঝতে হবে, কারণটা কেন খরচা হয়। আপনার লালগোলার থেকে বহরমপুরে বেশি খরচা, বহরমপুর থেকে কলকাতা বেশি খরচা, কলকাতা থেকে গেলে ব্যাঙ্গালোরে আরও বেশি খরচা। কারণটা কেন? তারপরে তো ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে আপনাদের এখান থেকে প্রচুর যায়। সামান্য পেটে ব্যথা নিয়েও এখানে দুবার দেখালে ভালো চল ব্যাঙ্গালোরে যে ট্রেনের ভাড়াটুকু পড়ে সেই টাকাতে চিকিৎসা হয়ে যায়। যে ট্রেনের ভাড়ায় তৎকাল, এখন তো তৎকাল ছাড়া টিকিটও পাওয়া যায় না ব্যাঙ্গালোর থেকে। আমি আমার যে আব্বাকে দেখাতে নিয়ে গিয়েও বুঝেছি। তো সেক্ষেত্রে খরচার পিছনে করার পিছনে কারণ কি, যেন বেটার চিকিৎসা পাওয়া যায়, যেটা তথাকথিত মানে নর্মাল চিকিৎসা হয় তার থেকে যেন একটু বেটার চিকিৎসা পাওয়া যায়। এই জায়গাটাকে আমাদের সাধারণত আমাদের যারা মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ওয়াইফের আব্বার বাড়ি আপনাদের এই থানার মধ্যেই করছে, ভগবানগোলা থানার মধ্যে। আপনার কি জানেন আপনারা? গোবরা, যেটা গোবরা হলো আমার শ্বশুরের নিজস্ব পৈতৃক বাড়ি। মানে অ্যাকচুয়ালি আমার এটা শ্বশুর এলাকা হচ্ছে, কিন্তু থাকি বহরমপুরে সবাই। আমরা জানি এলাকার মানুষ, বা আমরা যারা সত্যি কথার মধ্যে মুর্শিদাবাদের বা মানুষ, যারা খুব সত্যি, কিছু মানুষ বাদ দেয়, কিছু তো বিশ্ববিদ্যালয়ের মতো বড়লোক মানুষ আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা থাকে তার মতো বড়লোক মানুষ আছে, কিন্তু মেনলি যারা আমরা সাধারণ পপুলেশন যারা, তারা খেটে খাওয়া মানুষ। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো রাজমিস্ত্রি, এই এলাকাতে বিড়ি বাঁধাটা কম, ওই দিকটা বিড়ি বাঁধাটা বেশি, কিন্তু মহিলারাও কিছু না কিছু কাজ করার চেষ্টা করে সংসার চালাবার জন্য, সেই গরু ছাগল পুষে হোক বা যেভাবে হোক। আর সাধারণত ইয়ং জেনারেশন এখন তো চাকরির অভাব, চারিদিকে কিছু না কিছু জীবিকাবাহী করার জন্য শারীরিক পরিশ্রমটাকেই মেন ভেবে নিয়েছে। বিশেষ করে রাজমিস্ত্রি তো আমাদের এখানকার, মানে ওয়েস্ট বেঙ্গলের রাজমিস্ত্রি মানে ইন্ডিয়ার টপ রাজমিস্ত্রি। কিন্তু এই কালচারের মধ্যেও আমরা দেখি যে একটা মোবাইল যখন কিনে নেয় 30-40 হাজার টাকা নিচে কিন্তু মোবাইল কেউ কেনে না। একটা বাইক কিনতে গেলে এখন KTM এর, সেদিন ইউটিউবে একটা ছোট্ট বিয়ে দেখছিলাম, কার সঙ্গে বিয়ে হবে, আমার KTM আছে, ওই মুখ ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, এটা হচ্ছে জানাচ্ছে। মানে কি, এটা আমি জাস্ট বলতে চাইছি যে মানুষ কোন জায়গাটাতে আগ্রহী বেশি, যেখানে আমাদের
খরচা করা বেশি দরকার। এডুকেশন এবং স্বাস্থ্য, যেটা মূল, স্বাস্থ্যই সম্পদ বলা হয়, আর এডুকেশন হচ্ছে জীবনে উন্নতির পথ, এছাড়া কোনো পথ নেই। বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া সোসাইটি, আমরা মানে বাঙালিরা অত বেশি ব্যবসা বুঝি না, আমরা চাকরিজীবী মানে প্রতিষ্ঠিত, ভাত খাই, মাছ খাই, চাকরি করতে পছন্দ করি। তো চাকরি করতে গেলে যে এডুকেশন দরকার এবং জীবনে বাঁচতে গেলে সুস্থ শরীর দরকার, এই দুটোতে অবহেলা আমাদের মুর্শিদাবাদবাসীর মধ্যে প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে। আমরা এখানে যে কজন আছে সেগুলোকে আমি এক্সেপশন ধরে নিচ্ছি, কিন্তু আমাদের যে বাইরের যে যাদের আমরা নিয়ে ট্রিট করি, যাদেরকে আপনারাও চিকিৎসা দেন, আর গ্রামে বসে প্রতিনিয়ত দেখছেন, তাদের এই দু জায়গায় সমস্যা আছে। এই সমস্যা থেকে বার করতেই হবে আপনাদের, বিশেষ করে এডুকেশনও ফোকাস করাতে হবে, তার সঙ্গে হেলথও ফোকাস করাতে হবে। হেলথের যে প্রাথমিক চিকিৎসার তো সরকারি জায়গাতে যথেষ্ট ভালোই পাওয়া যায়, আমি বলবো না পাওয়া যায় না। যারা পাচ্ছে না তারা অবশ্যই সরকারি জায়গা ফেসিলিটি দেবে, কিন্তু যারা পাচ্ছে, যারা একটু চাইছে বেটার চিকিৎসার জন্য, তাদের আপনারা পাঠান মেডিকাতে। বহরমপুর এখান থেকে ডিস্টেন্স আছে, পাঠানো আপনাদের পক্ষে সত্যি কঠিন, কিন্তু যে পেশেন্টরা ব্যাঙ্গালোর যেতে পারে তারা নিশ্চয়ই বহরমপুর যেতেই পারে। যে পেশেন্টগুলো কলকাতা যেতে পারে তারা বহরমপুর যেতে পারে। লালবাগের আপনার 10,000 টাকায় দাদার, আমি পার্সোনালি বলছি না, দাদার খুব কাছের মানুষ স্বীকার করেছে। দাদা নিশ্চয়ই এটুকু স্বীকার করবেন যে লালবাগের যে চিকিৎসা আপনারা করাচ্ছেন, লালবাগে কেন সম্ভব? লালবাগে আমার থেকে ভালো প্রতিভাবান ডাক্তার আছে, নো ডাউট ডাক্তার আছে। আমি কোনো ডাক্তারকে আমার কলেজে আমার কলিগ লালবাগে প্র্যাকটিস করে, কিন্তু প্রবলেম হয়ে যায় কি বলুন তো, আপনি যখন টাকা কম দেবেন, আপনি ধরে লালবাগে আমি যখন যাচ্ছে কোনো পেশেন্ট ধরে নিচ্ছেন 10,000 পেয়ে যাবো, এখানে না পেলে অমুক জনের কাছে না করলে অমুক জনের কাছে করে নেবো। আপনি 10,000 টাকায় বলেন, এখনকার যুগে একটা নার্সিং হোম চার্জ, মেডিসিন চার্জ, ডক্টর চার্জ, অ্যানাস্থেসিয়া চার্জ, সুতোর দাম ধরে কি করে মেলাতে পারেন? আপনারা তো ওষুধ বিক্রি করেন, একটা ওষুধ বিক্রি করে যদি আমি জোন এক্সপি দিই, 3 দিনে যদি 4টা ডোজ দিই, তার সঙ্গে যদি মেট্রোজেল দিই, অ্যামিকেশন দিই, টেস্ট জন্য বলছি, প্যানফর্টি ইঞ্জেকশন দিই, পজ 3টে ইঞ্জেকশন দিই, তাহলে ডাইক্লোফেনাক, টামাটোল, পিসিএম যদি ইঞ্জেকশন চালাই, যদি 3 দিনে ইঞ্জেকশন, বা তারপর থেকে যদি ওরাল মেডিসিন 3 দিন চলে, সেই ওষুধের দামগুলো আপনি ক্যালকুলেশন করে আপনি 5-8 টাকা নিচে আনতে পারবেন না। সুতোর দাম ধরে নিয়ে বলছি, একটা ক্যাটগাটের সুতোর দাম পড়ে 700, 800, 1000, 1200, যেটা সাব কাট দেওয়া হয় 900 টাকা সুতোর দাম। এই দামগুলোকে আপনি এমআরপি বাদে, আপনারা জানেন যে ওষুধে কিছু কমিশনও পাওয়া যায়, কমিশন বাদ দিয়েও আমি আমার নার্সিংহোমের সঙ্গে যখন বার্গেনিংয়ে বসি, আমি নিজেও প্রথমে ভেবেছিলাম, প্রথম দুজন গাইনিক হওয়ার সময় ভেবেছিলাম যে একটা ভালো নার্সিংহোম করবো দুজন মিলে। পরে এখন নার্সিংহোমে যে আমরা গিয়ে বার্গেনিং করি, ওরা যখন খরচা দেখে আমার নিজেরও লজ্জা লাগে। ওরা আমার নিজের এই কারণে লজ্জা লাগে, একটা নার্সিংহোম একটা ওটি করার পরে 5 দিন পেশেন্ট দেখার পরে ওদেরকে 1,500 থেকে 2,000 টাকা লাভ থাকে। একটা অত বড় জায়গা কিনেছে, অত বড় বিল্ডিং, নার্স উঠেছে, সাপ্লাই দিচ্ছে, পরিষেবা থেকে 1,500 থেকে 2,000 টাকা ম্যাক্সিমাম একটা নার্সিংহোমের লাভ থাকে। কম্পিটিশন মার্কেট করতে বাধ্য হচ্ছে, না করলে তো সেটা বন্ধ হয়ে যাবে, করতে বাধ্য হচ্ছে। তো এই যে দাম বললে, একটা 5,000 টাকা যদি সুতোর দাম পড়ে, একটা যে অ্যানাস্থেসিয়া যদি 2,000 টাকা চালে 7,000 টাকা ওখানে চলে যায়, তারপর 10,000 টাকা ওটি হচ্ছে কি করে? কোনো না কোনো জায়গাতে কম্প্রোমাইজ হচ্ছে, এটাও তো আপনাকে বুঝতে হবে। কম্প্রোমাইজ করা, কোনো ডাক্তার কম্প্রোমাইজ করতে যায় না, পেশেন্টটা সুস্থ, প্রত্যেক ডাক্তারই চায়, কিন্তু আপনি যখন কম্প্রোমাইজে টাকাটা করে দেবেন, তখন নিশ্চয়ই ট্রিটমেন্টও কম্প্রোমাইজ হতে হবে, আপনার কোয়ালিটি কম দেবে, পিডি কোম্পানি দেবে, যে সুতোতে একটা সুতোতে সব কটা সেলাই করার চেষ্টা করবে, স্বাভাবিক কথা এটা না। আমি যখন সুতোর দাম যখন কভার করতে পারবো না, তাহলে আমি একটা 180 সেন্টিমিটার সুতো দিলাম, তাহলে সব লটিপটিয়ে বাঁধার চেষ্টা করলাম, যাতে করে আমার কাজ মিটে গেল, জ্যান্তভাবে বাড়ি পাঠালাম, এই যাত্রায় বাড়ি পাঠিয়ে দিলাম জ্যান্তভাবে, এতটুকুই প্রচেষ্টা থাকে। এবারে তারপরে একটা অপারেশন যদি আমি প্রত্যেকটি স্টেপে সূক্ষ্ম যদি স্টেপগুলো না ভাবা যায়, প্রত্যেক কিছু বেটারমেন্ট আছে। আমরা নর্মালি যারা, জাস্ট আমি জুতোর একটা স্যাম্পল দিচ্ছি, আপনি একটা লোকাল জুতো একটা কিনতে পারেন, হাতিমা জুতো কিনতে পারেন, বাটা জুতো কিনতে পারেন, আপনি পরলে বুঝতে পারেন যেমন কোন জুতোটা কি, আপনার চোখের নামও দেখতে হবে না, পরলে বুঝতে পারবেন আপনার পায়ের ফিটিংস, পায়ের মধ্যে কোথায় ব্যথা হচ্ছে কি হচ্ছে না, পড়লে বুঝতে পারবেন। তার পিছনে কারণ কি? ওরা ছোটোখাটো জিনিস ভেবেছে যে এইখানটায় সামান্য একটু চেঞ্জ করলে এইটুকু সুবিধা হবে, তাই কিনা? সেই বলে তো পড়ার মধ্যে আরাম থাকে। সেই রকম আমাদের মানুষের পেটে যখন কাটে, আপনারা শুধু ওপরটা দেখতে পায়, পেশেন্টরা শুধু ওপরটা দেখতে পায় কি আছে, কিন্তু পেটের ভেতরে প্রতি স্টেপ আছে, যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জিনিস দিতে হবে, সেইটা বদলে অন্য দিয়ে করা যায়, কিন্তু তার বিনিময়ে কি হবে? অনেক কমপ্লিকেশন হবে। কি অসুবিধা হবে? মেনলি অসুবিধা, প্রধান অসুবিধা, আমি লালবাগের পেশেন্টের যখন ওটি করি বহরমপুরে, আমাদের মাথায় ফার্স্ট চিন্তা থাকে একটা ব্লাড লাগতে পারে, কারণ কি হচ্ছে, ওই এক সুতোতে সেলাই করা আছে, আর খুলতে গিয়ে অনেক জড়াবড়ে থাকবে, আমাকে ছাড়াতে হবে অনেক কষ্ট করে, ব্লিডিং বেশি হয়। এটা ফার্স্ট অসুবিধা হয়, যে পেটের মধ্যে অনেক বেশি অ্যাডেশন হয়।
খাবারের খাদ্যনালীর সঙ্গে পেচ্ছাপের থলি জরায়ু সব জড়াবড়ি হয়ে যায়। সেটার জন্য পেশেন্টের কি কমপ্লিকেশনে যদি ওটি নাও করে সারা জীবন একটা তলপেটে ব্যথা, টান টান ব্যথা সারা জীবন লেগে থাকে। একটা মহিলা, আমরা এমনিতেই তো হেলথ হচ্ছে আমাদের অবাক্কা জিনিস, তার সঙ্গে মহিলা শরীর নিয়ে স্বামীদের কোনো রকম কোনো টেনশন থাকে না। কারণ মহিলা মানে সে সারাদিন খাওয়ার কারণে সারাদিন খাটবে, বাচ্চা জন্ম দেবে, ব্যাস এটুকুই তার কাজ। আমাদের বিশেষ করে মুসলিম সোসাইটিতে বলতে আমার খারাপ লাগে, কিন্তু এটাই আমাদের মেন্টালিটি। কিন্তু মেন কথা, একটা বাস্তবে একটা মহিলা হচ্ছে একটা পরিবারের মূল। যে স্বামী সারাদিন বাইরে কাজ করছে, কিন্তু ঘরের পরিবারটা পুরো সামাল দিচ্ছে মহিলা। সেই মহিলা যদি সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত সবসময় একটা তলপেটে ব্যথা অনুভব করে, তার জীবনের যে কোয়ালিটি কতটা হ্যাম্পার হয়। কিন্তু এই জায়গাটা কেন হচ্ছে, একদম আমাদের ক্ষেত্রে মহিলারা যেটা আছে যে ওনারা যৌন সমস্যাটাকে প্রচণ্ড লজ্জাভাবে দেখেন, একটু প্রকাশ করতে চান না। সেগুলো একটু অল্প পেচ্ছাপে জ্বালা টালা বলতে চান না, সাদা স্রাব বলতে চান না। যখন অনেক বাড়াবাড়ি হয়ে যায়, ইনফেকশন পেটের মধ্যে ঢুকে যায়, তখন দিয়ে বলা শুরু করে। ততদিনে অলরেডি অ্যাডেশন শুরু হয়ে গেছে। এরপরে যদি খারাপভাবে কোনো কারণে তার সিজার হয়েছে, সেক্ষেত্রে অ্যাডেশন হওয়ার জন্য নিম্ন মানের ওষুধ দেওয়ার জন্য আবার ওই সমস্যাটা আরও বাড়ে। সেই বলে আপনি আপনার গ্রামের মহিলাদের ক্ষেত্রে যদি দেখেন, 90% মহিলাদের তল পেটে একটা ব্যথা লেগেই আছে। তার কারণ কি? কোনোদিন ভেবেছেন তার পিছনে কারণ কি? বিশেষ করে যাদের সিজার হয়েছে তাদের ক্ষেত্রে কোমরে ব্যথা, পেটে ব্যথার পিছনে কারণ কি? ভাবনার চেষ্টা করবেন, আপনি নিজের উত্তর পাবেন। একটা আপনি অন্য জায়গায় চিকিৎসার সঙ্গে একটা চিকিৎসার ডিফারেন্স আপনি নিজের চোখ খুলে দেখেন, যে পিছনে কারণ বোঝার চেষ্টা করেন, নিজের উত্তর পাবেন। কোথাও না কোথাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। সেইগুলো আমি বলতে চাইছি যে আমরা নো ডাউট কখনোই ভাবে আমি লালগোলার সঙ্গে কম্পিটিশন করে উঠতে পারবো না। আমাকে লালগোলা দিয়ে চেম্বার করার জন্য অনেকবার বলেছিলাম, আমি বললাম না ভাই, আমি ওখানে গিয়ে পারবো না। কারণ কি, আমি যে কোয়ালিটি আমি মেনটেন করতে চাইবো, সেই কোয়ালিটি দেওয়ার সামর্থ্য ওখানকার পেশেন্ট ওই 10,000 টাকাতেই করাতে আসবে আমার কাছে, আর আমি ওই ওষুধ মেনটেন দিতে পারবো না, আমি নিজে মেন্টালি স্যাটিসফাইড থাকবো না। হ্যাঁ, গরিব পেশেন্ট থেকে চিকিৎসা বড় করে হবে না, অবশ্যই হবে। আমি আমার পুরো টিমকে বলা আছে যে পেশেন্ট যত পার্সেন্ট জাকাত খায় আমাকে বলবে, আমি তত পার্সেন্ট তার কমে দেবো। কিন্তু তাকে স্বীকার করতে হবে জাকাত খায়, সে টাকাও দেবে না, জাকাত খাবে না। মানে আমাকে এই দুনিয়াতেও মারলো, ওই দুনিয়াতেও মারলো, তাহলে হবে না। আমাকে অ্যাটলিস্ট একটা দুনিয়ার আমাকে সেভ করে রাখতে হবে। সেই জাকাত খায়, আমার ডক্টর নার্সিংহোমের চার্জ আমি কমাতে পারবো না, কিন্তু আমার ডক্টর স্যার ও যত পার্সেন্ট বলে জাকাত খায়, তত পার্সেন্ট 100% বলে যে আপনার ডক্টর স্যার ছেড়ে দেন আমার জাকাতের জন্য, আমার ডক্টর স্যার 1 টাকাও রাখবো না। কিন্তু তার দিকে ওর বার্ডেন কমে যাবে, গরিব মানুষ এইভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু কম পয়সাতে চিকিৎসা দেওয়া সম্ভব। কম পয়সা দিতে পারে, সে দুনিয়া না পয়সা দেয়, ও দুনিয়া আমার পয়সা হিসাবে রেখি হিসাবে দিয়ে দেয়, তাতেও আমরা কম পয়সাতে করতে পারবো। কিন্তু বহরমপুরে আমি বলছি পেশেন্টগুলোকে আপনারা একটু বোঝান, যারা সামর্থ্য আছে অ্যাটলিস্ট বোঝান যে চিকিৎসা একবার অপারেশন, মানে একবার অপারেশন না, সারা লাইফ তার সঙ্গে অপারেশনের কমপ্লিকেশন নিয়ে বয়ে বেড়াতে হবে। এবারে আমরা কি টাইপের ওটি করি, তাদের অনেক কাছে জানেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি, কত কঠিন থেকে কঠিন করছে ল্যাপারোস্কোপিক সার্জারি। বহরমপুরের বুকে যেটা এখনো পর্যন্ত হয়তো খুব কম লোক করেছে। আমরা এই মুহূর্তে এখানে বডি ভিডিও দেখানোর মতন মানে ফেসিলিটি করেনি। এরপর থেকে আমি মেডিকেল টিমকে অনুরোধ করবো সব জায়গায় যেন একটা ভিডিও কিছু দেখানো যায়, তাতে দেখাতে পারতাম আপনাদের যে কি টাইপের ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা এখন পর্যন্ত ডিল করছি। যেখানে জরায়ুতে মাল্টিপল ফাইবার, কালকে একটা অপারেশন করলাম, অপারেশনের পেশেন্টটা মেডিকেলি পেশেন্ট, বসিরদার পেশেন্ট ছিল। পেশেন্টটার আগে একটা নেফ্রোক্টমি মনে কিডনি কেটে বাদ দিয়েছে, গল ব্লাডারের অপারেশন হয়েছে। পেট ফুটে ফার্স্টে দেখলাম পুরোটা পেট জুড়ে জড়িয়ে আছে, মানে নাড়ি গুড়ি সব জড়িয়ে আছে। ফার্স্টে আমার অ্যাসিস্ট্যান্ট আমার বলে স্যার এটা ওপেন করতে নেই, হবে না, ওপেন করতে ল্যাপারোস্কোপি করা যাবে না। আমরা দেখি স্টার্ট করে আসে, আমরা ট্রেনিং নিয়ে এসেছি সবে মুম্বাই থেকে, আমরা দুজনে ট্রেনিং নিয়ে এসলাম অ্যাডভান্স ল্যাপারোস্কোপির উপরে। যা শিখে আসলাম আমি অ্যাপ্লাই তো করতে হবে, যে না হয় তখন ওপেন করতে তো একবারে ওপেন করে দেওয়া যায়। কিন্তু মতো হয়ে গেল, একটু টাইম বেশি লাগলো, কিন্তু হয়ে গেল। যে ডিল সাধারণত অন্যভাবে আমি ছোটো করতে চাইছি না, ইন দ্য সেন্স অনেকেই অ্যাভয়েড করে, সেই সমস্ত কঠিন থেকে কঠিনতম সার্জারি আমরা ডিল করি। সেক্ষেত্রে আপনাদের আসে কিছুদিন আগে দেখো কাল পরশু দিন অপারেশন হয়েছে 5 কেজির ফাইব্রয়েড, 5 কেজির ফাইব্রয়েড। এবারে কেন অবাক্কা বলছে, মাঝে মধ্যে পেশেন্টদের উপর রাগ ওঠে। রাগ ওঠে ইন দ্য সেন্স পেশেন্টটার কোনো কমপ্লেন নেই, ও এসছে নর্মাল বাচ্চা নেই বলে পেটে ছবি করেছে 5 কেজি ফাইব্রয়েড ভরা পেটের মধ্যে। একটা মানুষ আমার পেটে যদি 5 কেজির একটা ফাইব্রয়েড ভরা থাকে, আমি যদি না বুঝতে পারি আমার পেটের মধ্যে গেছে, তাকে আমি কি করে বোঝাবো তোমার শরীরে তোমার কি উন্নতি করো। আমাদের সোসাইটি এত পিছিয়ে পড়া সোসাইটি, ওই সোসাইটি আল্লাহ পাখি জানে যে কবে উন্নতি হবে, কিভাবে হবে আল্লাহ পাখি জানে। কিন্তু এই সোসাইটি হেলথ সম্বন্ধে কোনো সচেতনতা নেই। একটা আমার পেটের মধ্যে যদি একদিন পায়খানা না হয়, একদিন ওজন হয়ে গেলে পেট খারাপ করে, ওটা অসুবিধা হয়। এত বড় সাইজ, মানে হাত ধরা যায় না, এত বড় সাইজে একটা ফাইব্রয়েড ভরা, পুরো
5 কেজি ফাইব্রয়েড, 8 কেজি আমরা ওভারিয়ান টিউমার এই সমস্ত বহরমপুরের বুকে অপারেশন করেছি। একটা ফাইব্রয়েডের ছবি দেখালাম, প্রায় 35টা ফাইব্রয়েড এতটা বড় বড় জুড়ে বেরিয়েছে, 35টা। সেটাও সুন্দর করে ছবি করা আছে। নূরজামানকে বলবো যে পারে, তো আপনারা সবাই নূরজামানের গ্রুপে নিশ্চয়ই আছেন, ওকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের শেয়ার করতে। মানে কঠিনতম কঠিন অপারেশন, যেগুলো হয়তো অনেকের কাছে পাচ্ছেন না, যে সাহস পাচ্ছেন না করার জন্য, আমাদের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ আমাদের জ্ঞানের নলেজে আল্লাহ তাই থাকলে সমস্ত রোগগুলো করে দিতে পারবো। কিন্তু পেশেন্টকে কিছুটা খরচা বিয়ার করতে হবে। কিছু বলতে আমি আনলিমিটেড বলছি না, এখানে ব্যাঙ্গালোর কলকাতার খরচা না, লালবাগের থেকে 2-3 হাজার টাকা এক্সট্রা খরচা হবে আমাদের মিনিমাম। যেমন অপারেশনের সিজারের সার্জ মানে আইপিএফ সিস্টেম আছে, সেটা ধরেই বলছি যে বহরমপুরে আমরা স্টার্টিং প্রাইস যেটুকু রেখেছি, বিশেষ করে লালগোলা আর মহলম, এই জায়গাটা হচ্ছে খুবই লো বাজেটে ওটি করতে হ্যাবিচুয়াল। এই দুটো জায়গার জন্য শান্তি নরসিংহকে আমরা চুজ করেছি, ওই সঙ্গে অনেক বার্গেনিং করে, আর লাল দিঘিতে। তো ওই 3 জায়গাতে চুজ করেছি, অনেক বার্গেনিং করে মিনিমাম চার্জ আইপি ধরে যেটা 16,000 বলি, ম্যাক্সিমাম ওই 1,000 টাকা হয়তো লেস রাখে। এখন সবই হচ্ছে বার্গেনিংয়ের জায়গা। মানে আমার সঙ্গে এতবার বার্গেনিং হয়ে আমি নিজেও ইরিটেট হয়ে যাই। একটা দাম বললাম, দাম বলার পরে পেশেন্ট কিছু তো কমাবে, ঠিক আছে 1,000 টাকা কমে দিলাম, ছুটির সময় আমার কমে আসছে আর একটু কমানো ছিল। সেই জন্য মিনিমাম যেটুকু বলা হয় কিন্তু 16,000, তার মধ্যে হয়তো আমরা 1,000 মতো কমে দিই। মানে 15,000 টাকা আপনাদের ফ্যান্সি বলা, 15,000 টাকা মিনিমাম সিজার, মুখোদিন আইপি। কিন্তু এখানে মনে রাখতে হবে কোনগুলো আমরা ওখানে করতে পারবো, ওই হসপিটালে কোনগুলো করতে পারবো। তো জীবনের দাম সবার উপরে, একবার মরে গেলে আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আর ছাড়াছাড়ি বড় কথা না, আমার অপারেশন করতে গিয়ে অপারেশনের পরে আমার কাছে যদি কোনো পেশেন্ট মারা যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমি নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবো না। সেই জন্য ফার্স্ট হচ্ছে যে পেশেন্টের কোনো হাই রিস্ক নেই, প্রেশার নর্মাল আছে, সুগার নর্মাল আছে, রক্ত নর্মাল আছে, অ্যাটলিস্ট 10-এর কাছাকাছি 9-10 আছে, আগে সিজার হয়নি, এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা ওখানে ডিল করতে পারবো। কিন্তু আগে যদি সিজার হয়েছে, একটা সিঙ্গেল সিজার আছে, তাকেও ডিল করতে হবে। ওদের যার খুব প্রেশার বেশি, তার কি যে কোনো টাইপ অফ খিচুনি রোগ উঠতে পারে, বা সুগার আছে খুব বেশি, হাইপোগ্লাইসিম হতে পারে। এই সমস্ত রোগীকে চিকিৎসা করার জন্য এখানে আমাদের একটু হাই ফেসিলিটি দরকার পড়ে, যেখানে অ্যাটলিস্ট আইসিইউ বা এইচডিউ, আইসিইউটা একটু ওপর লেভেল হলো, তার থেকে নিচু কম লেভেল হলো এইচডিউ যেন থাকে, যেখানে আমার পেশেন্টের কমপ্লিকেশন হলে যেন আমি তাকে ডিল করতে পারি, সেই সমস্ত জায়গাতে ভর্তি করতে হয়। সেইগুলোর মধ্যে ফেসিলিটি আপনার আছে বিএসসি নার্সিংহোম, গ্লিনউড, আর হলো আপনার এখন নতুন যেটা মেডিকেয়ারটাতে ওরা আইসিইউ চালু করছে, এখনো চালু পরিচালনা হয়নি। হাই রিস্ক পেশেন্টকে কিন্তু আমরা ওই রেটে করতে পারবো না। হ্যাঁ, ওই রেটে করতে পারবো, অন্য নার্সিংহোমও করতে পারবো, তাহলে সে জাকাত খেতে হবে, এইটুকু ক্রাইটেরিয়া। কারণ কি হচ্ছে, আমার পেশেন্টকে যদি খারাপ হয়ে যায়, আমি প্রেডিক্টেড, যেখানে আনপ্রেডিক্টেড পেশেন্ট খারাপ হতে পারে। আমি একটা নর্মাল সিজার করলাম, সব কিছু করলাম, হঠাৎ করে তার কোনো সমস্যা হতে পারে, সেটা আমার হাতের বাইরে। কিন্তু আমি যখন জানি এই পেশেন্টের এই সমস্যা হতে পারে, তাকে সেই সমস্যা অবজ্ঞা করে শুধু পয়সা কম করার জন্য আমি ওই কম দামে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না। কারণ কি, পেশেন্ট খারাপ হয়ে গেলে তখন আমাকে অন্য নার্সিংহোমে শিফট করতে হবে অবস্থাতে, তাই না? তো সেই জন্য আমাদের 3টা টায়ার করে রেখেছি আপাতত। মনমোহিনী বাদ দিয়ে বলছি, মনমোহিনী তো ওপর টায়ার, ওটা শখ ছাড়া কেউ করে না। তো একটা হচ্ছে 16,000-এর প্যাকেজে করি, একটা 21,000-এর প্যাকেজে করি, একটা হচ্ছে 26,000-এর প্যাকেজ করি, যেখানে সিজার, এইচবিএসও বলেন, হিস্টেক্টমি বলেন, সব কিছু ওর ওটাই। সিজারে স্বাস্থ্যসাথী হয় না, এর মধ্যে স্বাস্থ্যসাথী যেটা পাবে সেটা মাইনাস হয়ে যায়। যেমন এইচবিএসও কেউ 12,000 পেতে পারে, কেউ 17,000 পেতে পারে, ওটা মাইনাস হয়ে যায়। আর হিস্টেক্টমিতে 7,200 টাকা পাই, ওই টাকা থেকে মাইনাস হয়ে যায়। এটা হচ্ছে টাকার হিসাব বললাম। এবার ল্যাপারোস্কোপিতে যদি যাই, ল্যাপারোস্কোপি ম্যাক্সিমাম কি রিচ হয়, সিস্টেক্টমি ওপেন আর ল্যাপে একই দাম পড়ে। সেই জন্য সিস্টেস্কোপি, যদি ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমি কেউ করে, সেখান থেকে আরো 4,000 টাকা বেশি লাগে, আগে যে প্যাকেজ বললাম। আর টিএলই যদি করে, কার্ড বাদ দিয়ে 15,000 বা 20,000, এই প্যাকেজে আমরা কাজ করি। প্যাকেজ শুনে আপনাদের লালবাগের সঙ্গে কম্পেয়ার করবেন না, প্রথমেই বলছি, আমি পেরে উঠবো না। কিন্তু কোয়ালিটি যদি কম্পেয়ার করেন, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত গর্ব করা না, আল্লাহ সব কিছু আল্লাহরই দেওয়া। এটুকু বলতে পারি, কলকাতার যে কোনো সেটআপের থেকে যদি ভালো চিকিৎসা না দিতে পারি, তাহলে আপনি বলবেন ডাক্তারবাবু আপনার এই জায়গায় খামতি হয়েছিল, তারপর থেকে আপনার সঙ্গে আর জীবনে কোনো আমার মুখ দেখাবো না, এটুকু গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, আমার তরফ থেকে মেডিকেল সায়েন্সে যতটুকু লেখা আছে তার সর্বোচ্চ চেষ্টা এবং সব থেকে ভালো চেষ্টা করার চেষ্টা করি। এটুকু দিয়ে কী বোঝাবো, একটা পেশেন্টের সাবকাট, আমার সাবকাট যেটা পেস্টিং বলে, পেস্টিং মানে ভাবে সব আঠা, এক সুতো দিতে সুতোর খরচা বেশি, আমার টাইম লাগে বেশি, পেশেন্টের কমপ্লিকেশন কম, তারপরে তো সাবকাট দিতে রাজি হয় না। ল্যাপারোস্কোপি বোঝাতে পারছি না যে ল্যাপারোস্কোপি বেটার, তোমার ওপেন করো, ল্যাপারোস্কোপি করো, একই খরচা হবে তোমার, কিন্তু ল্যাপারোস্কোপিতে নাকি পুরো অপারেশন হয় না।
অ্যাকচুয়ালি এমন সাধারণ মানুষের মানে ঢুকে গিয়েছে, কিন্তু ল্যাপ্রোস্কোপি যখন পেট একটা নর্মাল পেট কাটলে সারা জীবন পেটে কিছু না কিছু ব্যথা থাকবে। আমি হাজার চেষ্টা করলেও কখনোই পেট নর্মালের মতন পেট হতে পারে না। একটা অপারেশনের পরে নর্মাল করতে পারা যায় না। সেলাইটা কখনোই আগের শক্তি পাই না। মেডিকেল সায়েন্সে যেটা বলা আছে যে চামড়া কোনো কেটে গিয়ে যদি আমরা সেলাই দিই কতদিন পরে আগের মতন হবে, উত্তর কোনোদিনই আগের মতন হয় না। যতই ভালো সুতো ইউজ করা হয়, যতই ভালো ডাক্তার হোক, 90 দিন গেলে ম্যাক্সিমাম এক্সটেন্ট হয়ে যায়। তারপর থেকে যেটা হলো আগের থেকে কখনো 20%, কখনো 30% কম। কারণ নেচার আল্লাহ যা বানিয়েছে তার থেকে ভালো আমরা করতে পারবো না। কিন্তু আমি একটা পেট কাটার থেকে পেট ফুটো করা অনেক বলে পেশেন্টের পক্ষে আরামদায়ক। কারণ ছোট ছোট 3টে ফুটো থাকবে, তার হার্নিয়া হবে না, পেটে ব্যথা কম হবে। অপারেশন ভেতরে যা অপারেশন হওয়ার একই হবে, কোনো রকম পার্থক্য নেই। যা কেটে বাদ দেওয়া তাই কেটে বাদ দেওয়া হবে। তারপরে পেশেন্ট 7 দিনে সুস্থ। ল্যাপ্রোস্কোপি করলে পেশেন্ট 7 দিনে সুস্থ, পুরো সংসারে কাজ করতে পারবে। হ্যাঁ, অনেক পেশেন্ট বাইরে গিয়ে নাটক করে আমি কাজ করানো শুয়ে থাকে, সেটা আলাদা কথা। নর্মালি 3 দিনের পর থেকে হাঁটাচলা, খাওয়া দাওয়া সব নর্মাল। কিন্তু একটা পেট কাটলে তাকে কমপক্ষে 1 মাস সংসারের কাজ থেকে রেস্ট দিতে হবে। টুকটাক পারবে, কিন্তু ভারী কাজটা করতে পারবে না। আপনারাও পেশেন্টদের বোঝাতে পারি না। এবারে কিছুটা আপনাদেরও বোঝাতে হবে যে কোনটা বেটার, কোনটা ভালো না। কারণ সত্যি কথা, বিবেকানন্দের একটা বড় বড় উক্তি ছিল, আমি সত্যির ওপরে, সত্যের ওপরে কিছু নাই। একটা কথা ছিল, সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। তার সঙ্গে সত্যি দিয়ে মানে কথা দিয়েছিল। তো সেক্ষেত্রে সত্যি কথা পেশেন্টকে বলতে হবে। পেশেন্টকে আমি সবসময় 3-4টা অপশন দিই যে আপনার এই রোগ হয়েছে, এটা ওষুধে ভালো হতে পারে, নাও হতে পারে। আপনি 3 মাস ট্রায়াল দিতে পারেন, বা অপারেশন ডাইরেক্ট অপারেশন করতে পারেন, বা যা যা অপশন আপনাদেরও দেন। শুধুমাত্র আপনারাও অপশন দেন যে এই রোগের আপনারা জানেন। যদি না বুঝতে পারেন যে এটা কি ওটি হবে বা ওটি লাগবে কি লাগবে না, আমার সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন করবেন। নুরজাহান ভাই আছে, আমার নাম্বার আপনারা দিয়ে দেবেন। ডাইরেক্ট কমিউনিকেশন করবেন, জিজ্ঞেস করবেন এটা কি করতে হবে। অনেক আমার এগুলো ফোনে কথা হয়, সকাল থেকে সারাদিন আপনি ফোন আসতে থাকেন। তো ব্যস্ততার মধ্যে চেষ্টা করি ধরা কি কি অপশন আপনি জানার চেষ্টা করবেন, তাতে আপনারও জ্ঞান পাবে। আপনার আমার থেকে অনেক জ্ঞানী, বাস্তব দিকে অনেক জ্ঞানী, অনেক কিছু বিষয় জানেন। কিছু কিছু বিষয় আপনার থেকে আমরা বেশি জানি, যেহেতু এই বিষয়ে পড়ালেখা করেছি বলে। তো কিছু জিনিস জানতে কোনো লজ্জার ব্যাপার নেই, জানবেন যে আসলে এই আছে, কি কি করা যেতে পারে। সেইগুলো পেশেন্টের সামনে তুলে ধরলে তার বেনিফিট কি, কোনটা কি ভালো, কোনটা কি খারাপ। ফরেন কালচার আমাদের মধ্যে এখনো আসেনি। ইন্ডিয়াতে এখনো পর্যন্ত আমাদের আমেরিকান স্টাইল আসেনি, কিন্তু কিছু কিছু অ্যাডাপশন হচ্ছে। ফরেনে যদি কোনো পেশেন্টকে ডাইরেক্ট একটা অপশন বলা হয় না, আপনার কাছে সেকেন্ড টাইম যাবে না। আপনাকে বলতে হবে এটার এই 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 4-5টা চিকিৎসা হয়, এই চিকিৎসার এই ভালো, এই চিকিৎসার এই ভালো, এই চিকিৎসার এই খারাপ। ও পেশেন্ট চুজ করবে ওর জন্য কোনটা বেটার। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের পেশেন্টকে যে বোঝে না, হাতে বোঝেই না, যে বোঝে তাকে আমরা বোঝাতে চাই না। কারণ অত টাইম নেই, ডাক্তারদের টাইম নেই, আপনারাও ব্যস্ত, সবাই ব্যস্ত। কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টকে আপনারা দেন যে এটার এই চিকিৎসা, পেশেন্ট চুজ করুন। তারপরে বাজেটের কথায় আসুন। বাজেটে না পারলে আপনি জানাতে কথায় আসেন, যে পেশেন্ট পাঠান, দেখেন তার ফিডব্যাক কী হচ্ছে। ইনশাআল্লাহ এখনো পর্যন্ত চেষ্টা করছি ভালো ফিডব্যাক আনার। দিন বা দিন আমরাও চেষ্টা করছি আরও কীভাবে উন্নত করা যায়, প্রতিটি স্টেপ চেষ্টা করছি। মাঝে মধ্যে আমরা দেখি যে আমাদের হসপিটালেও শেখায়, নিজের অভিজ্ঞতা। ডাক্তার তো বলে ডাক্তার উকিল তো জানেন, প্র্যাকটিস থেকেই শেখে। আমাদের হসপিটালে যেগুলো শেখায়নি, হয়তো আমার টিচাররাও সেগুলো শেখায়নি, সেগুলো আমরা নিজের মা থেকে ভাববার চেষ্টা করি। যেমন দেখবেন অনেক সময় সেলাই হয়ে গেল, এতটা সেলাই দেওয়া থাকে, যখন কাটার পরে সব ঠিক আছে, কোনা থেকে একটু রস বেড়ায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যা ড্রেসিং করে এটা দেখেন, কোনা থেকে রস বেড়ায়। এটার জন্য আমরা অনেক ভেবে ভেবে ভাগ করেছি, ধর অ্যাটলিস্ট নর্মাল সেলাই যাই হোক, কোনার জায়গাটা এক্সট্রা সেলাই দিয়ে রাখা। একটা রস বেড়ায় কেন, ওখানটা আলাদা একটু রস জমে, একটু রক্ত কোনায় জমে যায় গিয়ে, ওটা যেন না হয় সেটার জন্য ব্যবস্থা করছি যে এক্সট্রা করে বাইরে থেকে একটা সেলাই, যেন কাটিনি তার উপরে একটা সেলাই দিয়ে রাখতে, যেন রস জমা জায়গা না। এসব ছোটো ছোটো আপগ্রেডেশন প্রতিনিয়ত করতে আছে, যে কোন জায়গাটা করলে কি বেটারমেন্ট হয়, আরও কী করে বেটার করা যায়। কারণ প্রতিনিয়ত নিজেকে উন্নতি করতে না পারলে তো এক জায়গায় আটকে যাবো না। ওই বলে না মরা যে নদী বয় না, সে যদি আস্তে আস্তে বুঝে যায়। তো সেরকমভাবে আমাদের প্রতিনিয়ত আপডেট করছে, আপনারা আপডেটের সঙ্গী হন। আশা করি যে অ্যাটলিস্ট চিকিৎসার দিক থেকে বহরমপুরের বুকে যতটা সম্ভব বেটার চিকিৎসা দেওয়া সম্ভব, সেটুকু আমরা দুজন মিলেই গাইনি ডিপার্টমেন্টটা দিতে পারবো। হ্যাঁ, কোন জায়গায় আমাদের খামতি বলতে পারেন বা ভালো বলতে পারেন, সেটা আপনাদের মতামত, আমি বলতে পারবো না। যেটা হলো, যে জায়গাটা থেকে আমাকে আমার বিবেক আটকে দেয়, সেখানে আমাকে কেউ কিছু করাতে পারবে না। যেমন আমি কোনোদিন জ্যান্ত বাচ্চা নষ্ট করব না, তো করবো না। সে
2 মাস আগে সিজার হয়েছে, পেটে বাচ্চা হয়েছে, সে বুঝবে, আমার বোঝার দরকার নেই। সে 2 মাস আগে সিজার হয়েছে, 2 মাসের বাচ্চা পেটে বাচ্চা নিয়েছে কেন? হাজবেন্ড ওয়াইফের সঙ্গে তুমি আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছিল এখন বাচ্চা না নেওয়ার। সে ভুল করে ফেলেছে, তার জন্য আমি আমার দোজক কমাতে পারবো না যে তার বাচ্চাটা নষ্ট করে দিই। আমি এই জায়গাটা আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না, আমি করবো না তো করবো না। বাকি যে কোনো মেডিকেল, হ্যাঁ, যেখানে দেখি যে মায়ের জীবন, কিছু কিছু বাচ্চা হয় জানি যে এখনো কিছুদিন আগে আমার গ্রাম থেকে ফোন, মানে কালকেই ফোন এসেছিল আমার ওয়াইফের কাছে, বাচ্চা 14 মাসের, ছবি করে বোঝা গেছে বাচ্চার মধ্যে অনেক সমস্যা। হ্যাঁ, 14 সপ্তাহ, সরি 14 মাস হয় না, 14 সপ্তাহে। তো বাচ্চার মধ্যে অনেক প্রবলেম আছে, মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালি, বাচ্চা পেট অলরেডি ফুলে গেছে জলের মধ্যে, আমি জানি এ হলে আর বাঁচবে না। তাহলে এক্ষেত্রে আমাকে বাচ্চা নষ্ট করতে হবে কেন? যে বাচ্চা বাঁচবে না সেই বাচ্চার জন্য আরেকটা, তার মাকে এখনো 6 মাস কষ্ট দেওয়ার পরে বার করিয়ে মরা বাচ্চা দিলাম হাতে, এটা মেডিকেল সায়েন্স এবং আমার বিবেকও বলে না। আল্লাহ আশা করি এই কথাই বলবে যে মায়েরও হাই রিস্ক হয়ে যাবে, সেই জন্য এই বাচ্চাটাকে আমরা নষ্ট করবো, ঠিক করেছি, যদিও বাচ্চা পেটের মধ্যে বেঁচে আছে। এবার অনেক সময় আবার কি হয়, পেটের মধ্যে বাচ্চা বেঁচে থাকা অবস্থাতে মায়ের এমন একটা রোগ হয়ে আছে যে ক্ষেত্রে মায়ের অনেক কিছু কিছু রোগে বাচ্চা নেওয়া যায় না। যেমন হার্টের কিছু কিছু প্রবলেম আছে, এসএমএল সিনড্রোম, কোয়ার্কেশন অফ অ্যাওর্টা, সেইগুলোতে থাকলে বাচ্চা নেওয়া যায় না। কোনো কারণে বাচ্চা চলে এসছে, তাহলে আমাকে মাকে বাঁচাবার জন্য তখন বাচ্চা নষ্ট করতে হয়। এইটুকু জায়গা, শুধু দুটো ইন্ডিকেশন, এই দুটো ছাড়া আমরা বাচ্চা নষ্ট করি না। গভর্নমেন্ট তো এখন তো বলে দিয়েছে যে কিছু বাচ্চা নষ্ট করে যে কোনো 24 সপ্তাহ মতন বাচ্চা নষ্ট করা যাবে, লিগালি পারমিটেড। আগে 20 সপ্তাহ ছিল, এখন ওটা গভর্নমেন্ট 24 সপ্তাহ করে দিয়েছে। বা যে কোনো বাচ্চা নষ্ট করতে পারে, স্বামী স্ত্রী যদি রাজি থাকে, কিন্তু ওটা গভর্নমেন্টের রুল, আমার বিবেকের রুল, আমার ধর্মীয় রুল। আমি বাচ্চা নষ্ট করি না, শুধুমাত্র যে বাচ্চা বাঁচবে না তাকে বার করে দিই, বা যে বাচ্চা রাখলে মা মরে যাবে সেক্ষেত্রে বার করে দিই। এছাড়া লাইফ করে না। কারণ নোট যেমন অনেক সময় পেশেন্ট আপনারা রেফারেলে চলে যায়, আমার চেম্বারে ঢুকে চলে আসে, প্রথম কথা কি পেটে বাচ্চা আছে, কি করবে, বাচ্চা নষ্ট করতে হবে। আমি আবার রিটার্ন করে দিয়ে অমুক ডাক্তারের কাছে চলে যাও, রেফার করে দিই। যেমন হয়তো বুঝতে পারবে না, তো আপনাদের কাছ থেকে যেহেতু রেফারেল যেমন সবসময় জানে না কোন পেশেন্টে কী রোগ হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা শুধু এইটুকু আমাকে মাফ করবেন। আর আল্লাহ করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে বা আপনারা যারা পেশেন্ট পাঠিয়েছেন তার কোনো ফিডব্যাক খারাপ থাকে বা ভালো থাকে, যা হোক আপনারা জানাতে পারেন। আমরা এখানে ওয়েট করছি আপনাদের তরফ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য বা কোনো কোশ্চেন করার জন্য।